বেডের থেকে একটা বালিশ নিয়ে সোফার দিকে হাঁটা দেয়। বোকা মেয়েটা যদি শান্ত জাহানের রাগান্বিত মুখশ্রী একবার দেখতো তাহলে হয়তো বুঝতে পারতো সে কত বড় একটা ভুল করে ফেলেছে। মেহেরিমা বালিশ রেখে যেই না শুতে যাবে তখনই জাহান চিলের মতো ছো মেরে মেহেরিমাকে কোলে তুলে নিয়ে বড় বড় পা ফেলে বেডের কাছে এসে তাকে ধাপ করে ফেলে দেয় বেডের উপর। বেডটা যদিও তুলতুলে নরম, তাও হুট করে কিছুটা উপরে পড়ায় সে হালকা একটু চোট পায়। মেহেরিমা কোমর চেপে ধরে কোকিয়ে বলে ওঠে, আল্লাহ গো, আমার কোমর গেল রে। জাহান তার ব্যথার দিকে গুরুত্ব না দিয়ে তার মুখের কাছে ঝুঁকে এসে মেহেরিমার থুতনি 2 আঙুল দিয়ে শক্ত করে চেপে ধরে দাঁত কিরমিরিয়ে বলে, যাক, শেষ হয়ে তোর কোমরটাই আর পাপ আমার কোলে করে সব জায়গায় যাবি, ঘুরবি। বেশি বড় হয়ে গিয়েছে তোর পা। একবার আমায় ছেড়ে যেতে চাস, আরেকবার পেট ছেড়ে সোফায় থাকতে চাস। একবার যদি তোরে ধরি না মেহরিমা, একদম চাবানো ছাড়া আস্ত গিলে ফেলবো। জন্মের মতো ছেড়ে যাওয়া বের করে দেব। আমার খারাপ রূপটা দেখিসনি এখনো তুই। থুতনির এই কোমর ব্যথা, তার উপর মনের ব্যথা তো আছেই। সব ব্যথায় মেহরিমা একদম ভেঙে পড়তে চায়। এতক্ষণ ধরে চেপে রাখা কান্নায় আর চেপে রাখতে পারে না, ফুপিয়ে কেঁদে উঠে আর বলতে থাকে, ধরেন না, ভালো করেই ধরেন। বিয়ের এতগুলো দিন হয়ে গিয়েছে, একবারও ধরেছেন? ধরবেন কেন? মাথায় তো এখনো রাগ চেপে আছে। আরে ভাই, একটু ভুল করেই ফেলেছি, ছোট মানুষ ভেবে মাফ করে দেন না। তা না, খালি খালি বকেন, চোখ গরম করেন, দূরে দূরে থাকেন। ভাল লাগে না আপনার এই দূরত্ব। চোখ 2 হাত দিয়ে কচলাতে কচলাতে বাচ্চাদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে থাকে মেহরিমা। মেহরিমার এমন কান্নার আচরণ দেখে জাহান থতমত খেয়ে যায়। মেহরিমার থুতনি ছাড়া তার উপর থেকে সরে আসতে নিবে তখনই মেহরিমা তার গলা চেপে ধরে তাকে আবারও নিজের কাছাকাছি নিয়ে আসে। একবার নাক টেনে বলে, মাফ করে দেন না জাহান, ভুল করে ফেলেছি, আর কখনো এমন বোকামি করব না, প্রমিস করছি। আর রাগ করে থাকবেন না, আমার কষ্ট হয় তো রে বাবা। ইস রে, এত কিউট করে বললে কে রাগ করে থাকতে পারবে? তার উপর মেহরিমা আজ প্রথমবারের মতো তার নাম ধরে ডাকলো। জাহান চোখ বড় বড় করে মেহরিমাকে দেখছে। এই মেয়ের যে এত কিউট একটা রূপও আছে সেটা তাদের 1.5 বছরের সম্পর্কে অজানা ছিল। জাহান পলকহীনভাবে মেহরিমাকে দেখতে থাকে। কয়েক মিনিট অতিক্রম হয়ে যাওয়ার পরও জাহান যখন কিছু বলছে না তখন মেহরিমা কান্না কোনো মতে থামিয়ে তার চোখে চোখ রাখে। মেহরিমা আবারও মোহনীয় গলায় বলে ওঠে, জাহান, কিছু বলুন। হুট করে জাহানের কি যেন হলো, সে মেহরিমার হাতজোড়া নিজের কলার থেকে ছাড়িয়ে নিয়ে হনহনিয়ে বেলকনিতে চলে যায়। তার যাওয়া দেখে মেহরিমা আবারও কেঁদে দেয় সশব্দে। তার এমনভাবে ছেড়ে যাওয়া মেহরিমার হৃদ কষ্টটাকে আরও বাড়িয়ে দিল। মেহরিমা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সে যখন জাহানকে ছেড়ে চলে গিয়েছিল তখন জাহানের কেমন লেগেছিল। সে বালিশে মুখ গুজে কাঁদতে থাকে। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর জাহান যখন মেহরিমার কান্নার আওয়াজ আর পাচ্ছিল না তখন সে বেলকনিতে দাঁড়িয়ে উকি দেয়। দেখতে পায় মেহরিমা নড়চড় পিঠের উপর হয়ে শুয়ে আছে। দেখে মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। সে আরও কিছুক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে মেহরিমাকে দেখতে থাকে। রাত অনেক হয়ে যাওয়ায় সে নিঃশব্দে নিয়ে পায়ে রুমে আসে। বেডের কাছে এসে আলতো হাতে মেহরিমাকে টেনে সোজা করে শোয়। যেভাবে বাঁকাতারা হয়ে শুয়ে আছে সেভাবে সারা রাত থাকলে সকালে শরীর ব্যথায় চিৎপাট হয়ে থাকবে। তাদের আর বেশ বাসায় ফেরা লাগবে না। মেহরিমাকে ভালো করে শুয়ে দিয়ে জাহানও তার পাশে কাত হয়ে শুয়ে পড়ে। হাতের পর মাথা রেখে এক ধ্যানে দেখতে থাকে তার ভালোবাসাকে। ছোঁয়ার আগেই ভালোবাসা যে গভীর হতে পারে তার নিখুঁত দৃষ্টান্ত হয়ে উঠেছে জাহান। তার দৃষ্টি যেন নিঃশব্দ কোনো কবিতা, যার প্রতিটা পঙ্ক্তি নিবিষ্টভাবে পড়ছে মেহরিমার চোখের পাতায়, জমে থাকা নীরব অশ্রুবিন্দুর উপর। কখনো চোখ বুলিয়ে নিচ্ছে তার মুখশ্রীর প্রতিটা রেখায়, যেখানে একাকিত্বের কালিতে লেখা এক বিষণ্ণ মহাকাব্য। জাহান চাইলে এ মুহূর্তে মেহরিমাকে নিজের করে নিতে পারে এবং এও জানে মেহরিমার মনেও নেই কোনো বাধা, নেই কোনো সংশয়, বরং সে নিজে থেকে সঁপে দিতে চায় নিজেকে এক নিঃশর্ত আত্মসমর্পণে। তবু জাহান থেমে থাকে। ছুঁয়ে দিতে পারা ক্ষমতা থাকা সত্ত্বেও সে স্পর্শ করে না, কারণ তার ইচ্ছা মেহরিমা আরেকটু উপলব্ধি করুক সেই ব্যথার গভীরতা যা ফেলে যাওয়া একজন মানুষের অনুপস্থিতি সৃষ্টি করে। তারপর নিজের ভালোবাসার সমস্ত আলোকচ্ছটা দিয়ে সে মেহরিমাকে আগলে নেবে। জাহান চায় মেহরিমা জীবন জুড়ে জমে থাকা না পাওয়া দীর্ঘশ্বাসগুলোকে সে মুছে দিতে, যত্নে স্নেহে আর অপার মমতায় বোনা এক অনন্ত আশ্রয়ে তাকে ঢেকে দিতে, যেখানে
ব্যথার, অবহেলার, অনাদরের আর কোনো ঠাঁই নেই। আছে কেবল ভালোবাসা, অনুরাগ আর চিরস্থায়ী নৈঃশব্দের মাঝে জেগে থাকা এক নিরন্তর প্রতিশ্রুতি। যাহা নিজের হাতটা মেলে দিয়ে মেহরিমার সেই হাতের উপর শুয়ে দেয়। তারপর 4 হাত পা দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে মেহরিমাকে। তার বউ প্রথমবারের মতো একটা আবদার করেছে, সে তা পূরণ না করে পারে বুঝি? মেহরিমাকে জড়িয়ে ধরার পর যেন জাহানের নিজের করা সব প্রতিশ্রুতি ভেঙে পড়তে চাইছে। মেয়েটাকে একটু স্পর্শ করার পরে তার মন চাইছে তাকে একদম নিজের বুকের ভেতর ঢুকিয়ে দিতে। সে ঘোরের মধ্যে থেকে আরো শক্ত করে মেহরিমাকে জড়িয়ে ধরলে মেহরিমা ঘুমের মধ্যে গুঙিয়ে ওঠে। তার গুঙানোর আওয়াজে জাহানের ঘোর ভাঙে। সে নিজের হাত পায়ের বাঁধনগুলো কিছুটা হালকা করে, কিন্তু একেবারে ছেড়ে দেয় না। নিজের মুখ এনে মেহরিমা চুলের ঘ্রাণ শুকতে থাকে। যতই তার কালো কেশের সুবাস নেয়, ততই যেন তার প্রতিশ্রুতিগুলো তাকে বুড়ো আঙুল দেখিয়ে পালিয়ে যেতে চায়। সে মেহরিমাকে তো বলেইছিল একবার, তোমায় এই সামান্য উপস্থিতিতে যদি আমার ভেতর এমন ঝড় ওঠাতে সক্ষম হয়, তবে ভেবে দেখো, যেদিন তোমার হালাল ভাবে স্পর্শ করব, সেদিন আমার অবস্থা ঠিক কেমন হবে। মেহু, এই অল্প স্বল্প স্পর্শে আমার মন ভরবে না। যেদিন তোমায় আপন করে কাছে টানবো, তোমায় প্রতিটি নিঃশ্বাসে আমার নাম মিশে যাবে। শুধু নামহীন ছোঁয়া থাকবে না, থাকবে ভালোবাসার অধিকার। তোমার চোখে, তোমার চুলে, তোমার অস্তিত্বে আমি আমার ছায়া রাখতে পারবো। সেদিন আমার ভেতর চলতে থাকা তবুক শান্ত হবে। না, জাহান আর ভাবতে পারছে না। তাকে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাতে হবে, না হলে কখন জানি মেহরিমার ঘুম ভাঙিয়ে তাকে নিয়ে পাড়ি দেয় ভালোবাসার জগতে। জাহান মেহরিমার চুলে মুখ গুজেই চোখ বন্ধ করে। ঘুমের নাম নিশানও চোখে দৃশ্যমান নেই। তা ঘুমানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। সময়ের ব্যবধানে জাহান একসময় ঘুমিয়ে পড়ে। জাহানের গাঢ় হয়ে আসার নিঃশ্বাস ও হাত পায়ের বাঁধনগুলো যখন আরেকটু ঢিলে হয়ে আসে, তখনই মেহরিমা বুঝতে পারে জাহান ঘুমিয়ে পড়েছে। সে আস্তে আস্তে নিজের মাথাটা উঠিয়ে জাহানের দিকে তাকায়। হ্যাঁ, মেহরিমা ঘুমায়নি বললে ভুল হবে, ঘুমিয়েছিল। কিন্তু জাহান যখন ব্যালকনিতে থেকে এসে তাকে ঠিক করে শোয়ালো, তখনই তার ঘুম ভেঙে গিয়েছিল। আসলে মেহরিমার ঘুম অনেক পাতলা। সে ঘুমন্ত অবস্থায় যদি কেউ তার আশেপাশে হাঁটাচলাও করে, তাহলে তার ঘুম ভেঙে যায়। আর আজ সেখানে জাহান তো তাকে নিয়ে কত টানা হেঁচড়া করলো। মেহরিমা দুরু দুরু বুকে নিজের মাথাটা আরেকটু উঠিয়ে তার মুখটা এগিয়ে নিয়ে যায় জাহানের মুখের কাছে। এক বুক সাহস নিয়ে সে নিজের কোমল ওষ্ঠ জোড়া আলতো করে ছুঁয়ে দেয় জাহানের দাঁড়িয়ে থাকা থুতনিতে। জাহান যেমন আজ প্রথমবারের মতো মেহরিমাকে এতটা গভীরভাবে স্পর্শ করলো, মেহরিমা তার জীবনে প্রথমবারের মতো কোনো পুরুষকে তার ভালোবাসাময় স্পর্শ দিল। দুজনই দুজনার স্পর্শে শিহরিত হয়ে কিছুটা কেঁপে ওঠে। মেহরিমা মাথা নামিয়ে পূর্বের জায়গায় শুয়ে পড়ে, নিজেও হাত বাড়িয়ে আঁকড়ে ধরে তার ভালোবাসার পুরুষটিকে। খানিক মান অভিমান ও নিজেদের বুকে একে অপরের জন্য অসীম ভালোবাসা দিয়ে দুজনেই নিদ্রা দেবীর কোলে ঠাঁই নেয়। প্ল্যান অনুযায়ী পরের দিন সকালে আশিয়ানরা ফিরে আসে। সকালে আগের রুটিন মোতাবেক কাজবাজ শুরু করে দেয়। আশিয়ান, জাহান, জাহিন তিনজনেই ব্যস্ত হয়ে পড়ে নিজেদের কর্মে। তাদের রমণীগণ আপাতত ছুটিতে আছে। জাহান আর মেহরিমার সম্পর্কের মলিনতা খানিকটা দূর হয়েছে। জাহান এখন বেরিয়ে ঘুমায়। মেহরিমা তার কাজকর্ম দিয়ে প্রতিনিয়তই জাহানকে বোঝানোর চেষ্টা করে সে অনুতপ্ত তার কাজকর্মের জন্য, এবং জাহান যাতে তাকে ক্ষমা করে দিয়ে পুনরায় নিজের ভালোবাসার চাদরে মুড়িয়ে দেয়। কিন্তু জাহান সব বুঝেও যেন অবুঝ। হায়া আশিয়ানের মধ্যে সেদিন রিসোর্ট থেকে ফিরে আসার পর থেকে নীরব মান অভিমান চলছে। এই শুরুটা অবশ্যই নাটের গুরু হায়া করেছে। হায়া ঘুরে আসার পর থেকে বায়না ধরেছে তার বেবি চাই। প্রথমবার কথাটা শোনার পর আশিয়ান ঘন্টাখানেক থ মেরে বসেছিল। মানে কি ভাই, বেবি কি বাজারে বেছে নাকি যে চাইলো আর আশিয়ান কিনে এনে তার কোলে দিয়ে দিল? একটা বেবিকে পৃথিবীতে আনতে কতগুলো প্রসেসের মধ্যে যেতে হয়, সেই সাথে সময়ও লাগে। হায়ার কথা হলো তার নাকি তার বান্ধবীদের থেকে আগে বেবি হওয়া চাই, তাহলে তো তার বান্ধবীদের মেয়েদের সাথে তার ছেলেদের বিয়ে দিতে পারবে। এসব কথা শুনে আশিয়ান একটুর জন্য অজ্ঞান হতে নিয়েও নিজেকে সামলে নিয়েছে। আশিয়ান হায়ার এখন বেবি নেওয়া নিয়ে অসম্মতি জানিয়েছে। সে সাফ সাফ বলে দিয়েছে, গ্র্যাজুয়েশনের আগে কোনো বেবি টেবি প্রশ্নই আসছে না। এদিকে হায়াও সাফ সাফ তার মতামত দিয়েছে, যতদিন না আশিয়ান হায়াকে বেবি নিতে সম্মতি দিচ্ছে, ততদিন যেন আশিয়ান ভুলেও হায়াকে স্পর্শ না করে। হায়া ফুসলিয়ে ফাসলিয়ে স্পর্শকে নিজের টিমে করে নিয়েছে।
আবরারকেও খানিকটা হাত করে নিয়েছে নাতি নাতনিদের সাথে খেলা করার লোভ দেখিয়ে। সকলে প্রায় একজোট হয়ে আশিয়ানকে মানানোর মিশনে নেমেছে। আশিয়ানের আজ ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছে। বাসায় এসে কলিং বেল দিতেই প্রতিদিনের মতো হায়া দরজা খুলে দেয়। সারাদিন পর ভালোবাসার মানুষটিকে দেখে আশিয়ানের সব ক্লান্তি যেন নিমিষে দূর হয়ে যায়। তার মনটা ভীষণ করে চাইছে হায়াকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ঘন্টাখানেক বসে থাকতে, কিন্তু আশিয়ান তা করতে পারছে না। হায়া দরজা খুলে দিয়েই কিচেনের দিকে চলে যায়। আশিয়ান তার প্রস্থানের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেদের রুমের দিকে হাঁটা দেয়। রুমে যেতে যেতে খেয়াল করে আজ বাড়িতে একটু বেশি চুপচাপ আর শান্ত। নিচে তার বাবা মাকেও দেখেনি। আশিয়ানের মনে প্রশ্ন জাগে, আম্মু আর বাবা কি বাড়িতে নেই? এত রাতে কোথায় গেল তারা তাহলে? প্রশ্নগুলোর উত্তর জানা নেই আশিয়ানের। রুমে এসে অফিস ব্যাগ রেখে পকেট থেকে ওয়ালেট ও হাত ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের ওপর রাখে। তখনই দরজায় নক পড়ে। আশিয়ান বুঝতে পারে হেল্পিং হ্যান্ড খালা এসেছে। হায়া আসলে পারমিশন নিত না। আশিয়ান তাকে ভেতরে ঢোকার পারমিশন দিলে খালা ভেতরে প্রবেশ করে হাতে থাকা শরবতের গ্লাসটা আশিয়ানকে দেয়। আশিয়ান গ্লাসটা নিজের হাতে নিয়ে খালাকে জিজ্ঞেস করে, খালা আম্মু আর বাবাকে নিচে দেখলাম না যে, তারা কি বাসায় নেই? না আশিয়ান আব্বা, ম্যাডাম আর স্যার তো ওই বাড়ি গেছে। পরশু নাকি জাহান আর জাহিন বাবা গো বৌভাত হেল্লাইগা। ও আচ্ছা। খালা চলে যায়। আশান শরবতটা শেষ করে ট্রাউজার ও টাওয়াল দিয়ে ফ্রেশ হতে চলে যায়। আশান ফ্রেশ হয়ে বের হয়ে দেখে হায়া তার ফেলে যাওয়া নোংরা কাপড়গুলো বাস্কেটে রাখছে আর টুকটাক ঘরদোর গোছাচ্ছে। আশান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা মুছতে মুছতে আয়নার মাধ্যমে হায়াকে দেখতে থাকে। মুখটা গোমরা করে রেখেছে। বেশ কিছুদিন ধরে আশান খেয়াল করছে হায়া তার সামনে মুখটা এমন গম্ভীর করে রাখে। অন্যদের সাথে হেসে খেলে কথা বললেও আশানের সময় ব্যতিক্রম। আশিয়ান ভালো করেই জানে হায়া এমন করছে যাতে আশিয়ান হায়ার মলিনতা সহ্য করতে না পেরে হায়ার কথায় রাজি হয়ে যায়। কিন্তু এবার আশিয়ানও কঠিনভাবে সিদ্ধান্ত নিয়েছে হায়ার কোনো ট্রিক্সেই করবে না। এমনিতে হায়া পড়ালেখা মহা ফাঁকিবাজ। পরীক্ষার সময় ছাড়া পড়তেই বসে না। এখন যদি বাচ্চা নিয়ে নেয় তাহলে তো পড়ালেখা একদমই ছেড়ে দেবে। সে একটা ভার্সিটির প্রফেসর হয়ে তার বউ কিনা গ্র্যাজুয়েশনটাও শেষ করবে না। এটা যে তার জন্য বড়ই লজ্জার বিষয়। আশার মুখে ক্রিম মাখতে মাখতে আয়নার পুনরায় নজর দিলে দেখতে পায় হায়া নেই। তার কপালে ভাঁজ পড়ে। এইমাত্র না এখানে ছিল, তাহলে হঠাৎ করে কি গেল? হঠাৎ হায়া বলে ওঠে, আমাকে দেখা শেষ হলে নিজে আসুন, ডিনার রেডি। কথাটা বলে ভাব দেখে নিজে চলে যায়। আশিয়ান টি শার্ট গায়ে দিয়ে নিচে এসে ডিনার করে নেয়। আশিয়ান ডিনার সেরে উপরে চলে গেলেও হায়া নিচে রয়ে যায় টেবিল গোছাতে। আশিয়ান রুমে এসে ল্যাপটপ নিয়ে অফিসের কিছু কাজ করতে থাকে। হায়া একটু পর রুমে এসে তার বালিশটা হাতে নিয়ে বাইরের দিকে যেতে যেতে বলে, আমি গেস্ট রুমে যাচ্ছি, কিছু প্রয়োজন হলে ডাক দিন। কথাটা বলে আশিয়ানকে কিছু বলার সুযোগ না দিয়েই হনহনিয়ে বের হয়ে যায়। আশিয়ান ব্যাককেলের মতো বসে থাকে। বিষয়টা বুঝতে আর কিছুক্ষণ সময় লাগে, কিন্তু ততক্ষণে হায়া রুম থেকে বের হয়ে গিয়েছে। আশিয়ান নিজেকে ধাতস্থ করে উঁচু গলায় বলে, হ্যাঁ যাও যাও, এখন তো আর আমাকে ভালো লাগে না। সব ভালো লাগে ভালোবাসা বেবির জন্যই। পচে গিয়েছি না আমি, দেব না বেবি। গ্র্যাজুয়েশনের পরেও দেব না, যখন আমার মন চাইবে তখন দেব। কথাগুলো বলে একা একাই ফুসফুস করতে থাকে। তারপর রাগ নিয়ে নিজের কাজে মন দেয়, কিন্তু বেশি একটা করতে পারে না। এরই মাঝে ধরণী কাঁপিয়ে বজ্রপাতের সাথে বৃষ্টি নামতে শুরু করে। ল্যাপটপের কি বোর্ডে হাত চালাতে চালাতে হঠাৎই আশিয়ানের মনে পড়ে যায় হায়া বজ্রপাতে ভয় পায়। সে ল্যাপটপটা তাড়াতাড়ি ফেলেই দৌড় দেয় গেস্ট রুমের দিকে। গেস্ট রুমের দরজায় কয়েকবার নক করার পরও যখন হায়া দরজা খুলে না, তখন সে নিজেই লক মুচড়িয়ে ভেতরে প্রবেশ করে। রুমে এসে আশিয়ানের আটকেল গুরুম অবস্থা। কেন? কারণ রুমে হায়ার ছায়া পর্যন্ত নেই। আশিয়ান ওয়াশরুম চেক করে দেখে সেখানেও নেই। সে এবার ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে বাড়ির অন্য রুমগুলো খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। সে এই বৃষ্টির মধ্যে দৌড়ে বাইরে আসে দারোয়ানের কাছে। বৃষ্টি নামার কারণে দারোয়ান চাচা তখন মেইন গেটের পাশে তার ছোট্ট ঘরটায় অবস্থান করছে। আশিয়ান ভীত ততস্থ গলায় দারোয়ানকে জিজ্ঞেস করে, চাচা হ্যাঁ কি বাইরে গিয়েছিল? দারোয়ান চাচা বলে, না আসিয়ান আব্বা, হায়া মামুনি তো কোনো হানে যায় নাই। আপনি নিশ্চিত তো চাচা? হ আব্বা, এখান থেকে দরজা পর্যন্ত সব দেখা যায়। কেউ গেলে বা হায়া মামুনি গেলে আমি অবশ্যই দেখতাম। আশায়ন কিছুটা আশা ও খানিকটা হতাশা নিয়ে বাসায় ফিরে আসে। আশা এই জন্য যে হায়া বাসার থেকে তার বাইরে বের হয়নি। কি হতাশার কারণ সে জানায় না হায়া কোথায়। হঠাৎই আশিয়ানের মনে পড়ে সে ছাদে দেখতে ভুলে গিয়েছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে কি হায়া গিয়েছে ছাদে?
প্রশ্নটা মনে চেপে আসিয়ান ছাদের দিকে পা বাড়ায়। ছাদে এসে আসিয়ান হতভম্ব হয়ে যায়। যাকে খুঁজে খুঁজে আসিয়ান তার প্রেশার বাড়িয়ে ফেলেছে, সে কিনা এখানে সুন্দর বৃষ্টি বিলাস করছে। আসিয়ানের প্রচণ্ড মেজাজ গরম হয়ে যায়। সে বড় বড় পা ফেলে হায়ার কাছে এসে তার পেছনে দাঁড়ায়, ধমক দিয়ে বলে, এই ইডিয়েট, এত রাতে বৃষ্টিতে ভিজছো কেন? তোমার যে ঠান্ডা সমস্যা আছে ভুলে গিয়েছো? আকস্মিক কারো ধমকে হায়া খানিকটা চমকে গেলেও সাথে সাথে নিজেকে সামলে নেয়। সে পেছনে ঘুরে আসেনের দিকে তাকায়, মনে মনে নিজেকে বাহবা দিতে ভুলে না। আসেন হায়ার দিকে ভালো করে লক্ষ্য করলে তার মাথা ঘুরে যায়। হায়া হোয়াইট কালারের সিল্কের শাড়ি পরে আছে। বৃষ্টির পানিতে ভেজার কারণে হায়ার শরীরের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জায়গা দৃশ্যমান। ভীষণ আবেদনময়ী লাগছে হায়াকে। হায়াকে এই অবস্থায় দেখে আসেনের পুরো শরীর শিহরণ বয়ে যায়। কেমন একটা ঘুরে চলে যায় সে। হায়ার শরীর থেকে চোখ সরিয়ে তার চোখে চোখ রাখলে হায়ার দুষ্টুমি বুঝতে পারে। তাকে কাবু করার জন্য হায়া এসব করেছে সেটা আসেন খুব ভালো করে বুঝতে পারে। আসেনও না চাইলে তার পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে। আসেন তার দুষ্ট নজর দেখে গলা খাকারি দিয়ে বলে, একটা কথা ভেবে দিত, চুপচাপ রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নাও, আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি। হ্যাঁ, তার কথা শুনে হেসে দেয়। সে আসেনের কাছে এগিয়ে এসে তার হাত থেকে ছাতাটা নিয়ে ফেলে দেয়। বৃষ্টির পানি মুহূর্তে ভিজে দিতে থাকে আসেনকেও। হায়া আসেনের পায়ের উপর দাঁড়িয়ে তার গলা জড়িয়ে ধরে। তারপর আসেনের এক গালে নিজের অধরের গভীর স্পর্শ দেয়। আসেনের পুরো শরীর শিরশিরে ওঠে। সে খপ করে হায়ার কোমর আঁকড়ে ধরে হায়াকে টেনে নিজের আরও কাছে নিয়ে আসে। হ্যাঁ, নিজের প্ল্যান সাকসেসফুল হতে দেখে নিজের উপরে প্রসন্ন হয়। হায়া একটা মিষ্টি হাসি দিয়ে বলে, রাগ কমেছে? আসিয়ান কোনো জবাব দেয় না। হায়া আসিয়ানের ওপর গালটিতেও ভালোবাসার স্পর্শে সিক্ত করে দেয়। পূর্বের না জিজ্ঞেস করে এবারও, কিন্তু এবারও আসিয়ান কোনো জবাব দেয় না। হায়া তার কাজটা ক্রমাগত করতে থাকে। একসময় আসিয়ানও নিজের উপর থেকে কন্ট্রোল হারাতে থাকে। আসিয়ানের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সে নিজেও হায়াকে নিজের ভালোবাসার স্পর্শ দিতে থাকে। হায়া স্বামীকে নিজের সাথে আঁকড়ে ধরে তার আদরে সাড়া দিতে থাকে। বেশ কিছুক্ষণ পর ভেজার কারণে হায়ার শরীরে ঠান্ডায় কাঁপন শুরু হয়ে যায়। আসিয়ান হায়ার কাঁপন টের পেয়ে তাকে কোলে তুলে নিজেদের রুমের দিকে হাঁটা শুরু করে। রুমে এসে বেড়ে বসে হাত বাড়ায় হায়ার কাঁধের আঁচলে। হায়া তৎক্ষণাৎ তার হাতটা ধরে ফেলে, ক্ষীণ স্বরে বলে, নো বেবি, নো টাচ। হায়ার কথা শুনে আসিয়ানের শান্ত সুন্দর মুডটার 12টা বেজে যায়। সে রাগান্বিত দৃষ্টিতে কতক্ষণ হায়ার দিকে তাকিয়ে থাকে। তারপর হায়া সামনে থেকেও চলে যাওয়ার জন্য পা বাড়ালে হায়া হুড়মুড়িয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে শক্ত করে। আসেন তাকে নিজের থেকে ছড়ানোর চেষ্টা করতে থাকে আর গম্ভীর গলায় বলে, ছাড়ো, এখন নিজে ধরলে কেন? আমি তোমাকে স্পর্শও করবো না আর বেবিও দেবো না। আমিও দেখতে চাই তুমি কতদিন পর্যন্ত দূরে সরিয়ে রাখতে পারো নিজেকে আমার থেকে। হায়া আসিয়ানকে নিজের দিকে ঘুরে তার বুকে নাক মুখ ঘষতে ঘষতে বলে, আপনি জানেন তো আমি পারি না নিজেকে আপনার থেকে দূরে সরিয়ে রাখতে, তাও এমন করছেন আপনি। এত নিষ্ঠুর কেন আপনি? একটা বেবি দিলে কি হয়? অন্যরা কি বেবি নিয়ে পড়াশোনা করে না? অন্যরা আর তুমি এক নও হায়া। তুমি হলে মহা ফাঁকিবাজ। এমনিতেই পড়তে চাও না, বাচ্চা হলে পড়ালেখা একদমই ছেড়ে দেবে। আমি ভার্সিটির একজন প্রফেসর হয়ে আমার বউ কিনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে না? বুঝতে পারছো আমার কলিগরা এসব জানতে পারলে আমার কতটা ফেস লস হবে? তাই আমি আমার সিদ্ধান্তে অটল। তোমার গ্র্যাজুয়েশনের আগে কোনো বাচ্চা নেব না আমরা। হায়া আসেনের বুক থেকে মাথা উঠে আসেনের দুই গালে হাত রেখে বলে, আমি ফাঁকিবাজি করব না পড়ায়। প্লিজ এমন করবেন না আসিয়ান। আমি আপনার সব কথা শুনবো, আগের থেকেও ভালো রেজাল্ট করবো, প্রমিস। প্লিজ এই কথাটা রাখেন, আর কোনো আবদার করব না। আসিয়ান চোখ মুখ শক্ত করে হায়ার দিকে তাকিয়ে থাকে। হায়া আবারও বলে, আসিয়ান, একটা বাচ্চা আমাদের ঘরে থাকবে, খেলবে, ঘুমোবে, আমাদের দিনটা শুরু হবে ওকে নিয়ে, আর রাতও হবে ওকে ঘিরে। আপনি অফিস থেকে ক্লান্ত শরীরে ফেরার পর সে আপনার কোলে ওঠার জন্য অস্থির হয়ে যাবে। তার অস্থিরতা দূর হবে তার বাবার স্পর্শে। সে যখন ঘুমের রাজে বিভোর থাকবে তখন আমরা দুজন পরম তৃপ্তি নিয়ে মন ভরে তাকে দেখব। সে একটু বড় হলেই আমাকে মাম্মা আর আপনাকে পাপা বলে ডাকবে। একবার ভাবুন, আদো আদো গলায় তার পাপা ডাকটা। এমন কেন করছেন আসিয়ান? একটু সদয় হওয়া যায় না আমার প্রতি? আপনি শুধু নিজেরটাই ভাবেন সবসময়, আজও তাই করছেন। শুধু নিজের ফেস লস হওয়ার কথা ভাবছেন আপনি। আমার চাওয়া পাওয়ার কোনো দাম নেই আপনার কাছে। হায়া কথাগুলো বলতে বলতে কেটে দেয়। কাঁদতে কাঁদতে আসিয়ানকে ছেড়ে নিচে বসে পড়ে। সেখানে বসে কাঁদতে থাকে। হায়া শেষের কথাগুলো আসিয়ানের মস্তিষ্ক মনে বেশ ভালোভাবেই আঘাত করে। সত্যি তো বলছে হায়া। অতীতেও সে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে হায়াকে চরমভাবে অপমানিত করেছে। কয়েক বছর পর আবার নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য দ্বিতীয়বারের মতো হায়ার বিয়েটা সেই ভেঙে দিয়েছিল। আজও নিজের কথাই ভাবছে।
মেয়েটা বরাবরই তাকে শর্তবিহীনভাবে ভালোবেসে যাচ্ছে, আর আশিয়ান কিনা শুধু নিজের ইচ্ছেকেই প্রাধান্য দিচ্ছে, নিজের ইচ্ছেগুলো হায়ার উপর চাপিয়ে দিচ্ছে। হ্যাঁ, সেগুলো চাইছে বা না চাইছে সেদিকে আশিয়ান বিন্দু মাত্র নজর রাখছে না। ভীষণ স্বার্থপর হয়ে গিয়েছে আশিয়ান। তার ভাবনা চিন্তার মাঝে হায়া নিচ থেকে উঠে দাঁড়িয়েছে, কাবার থেকে জামা হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।